সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও দীর্ঘ লাইন। 12 কেজির এলপিজি সিলিন্ডারে বাড়ল 212 টাকা। হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও 4 শিশুর মৃত্যু। ঢাকায় রোগী বেশি, শিশু হাসপাতালে। 20 বছর পর কাল বগুড়ার বাড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন বগুড়া সিটি কর্পোরেশন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই বাড়ল এলপি গ্যাসের মূল্য। এখন 12 কেজি সিলিন্ডারের জন্য গুনতে হবে অতিরিক্ত 212 টাকা। ফলে প্রতিটি সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে 1940 টাকা। আজ নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এক মাসে দ্বিতীয়বারের মতো বাড়ল এলপি গ্যাসের দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে 17 টাকা 62 পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল 32 টাকা 30 পয়সা। তখন 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল 1728 টাকা। এদিকে আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। এতে গ্রাহকরা হতাশা প্রকাশ করেছেন। নতুন দর অনুযায়ী ডিজেল 100 টাকা থেকে বাড়িয়ে 115 টাকা করা হয়েছে। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা হয়েছে। অকটেন 120 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা করা হলো। আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে হয়েছে 135 টাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করল সরকার। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর জ্বালানি তেলের বৈশ্বিক বাজার অস্থির হয়ে ওঠে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তরমুজ নিয়ে যাইতে পারতেছি না, তেল নাই। তেলের জন্য মাল পচে যাইতে আছে। জায়গা জায়গায় পেট্রোল পাম্পে দাঁড়ায় বসে থেকে তেল লোন লাগে 500 টাকা 1000 টাকা এর উপরে দিতে আছে। সংসার চলবে না, সংসার তো চলা বন্ধ হয়ে যাবে। একটা ট্রাক এখান থেকে ঢাকায় যাইতে 150 লিটার তেল লাগে, সেখানে 500 টাকার তেল দেয়, তাহলে একটা ট্রাক কাঁচামাল দিয়ে কেমনে যায় ঢাকা? জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানোর পরও প্রত্যাশা মতো তেল মিলছে না। আজও রাজধানীর বাইরে প্রায় প্রতিটি পাম্পের সামনে দীর্ঘ লাইন। যানবাহনের চালক ও সাধারণ মানুষ বলছেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় প্রায় সব খাতে নেতিবাচক প্রভাব পড়বে, বেড়ে যাবে পণ্যের দাম। বিশ্ববাজারের সাথে সমন্বয় করে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ফলে প্রতি লিটার ডিজেলের নতুন দাম 115 টাকা, কেরোসিন 130, অকটেন 140 আর পেট্রোল 135 টাকা। রবিবার সকালে নারায়ণগঞ্জের পাম্পগুলোতে যানবাহনের লাইন আগের তুলনায় কিছুটা ছোট হয়ে আসে। হঠাৎ করে তেলের দাম বেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করছেন চালকরা। এ অবস্থায় পণ্যের দাম বৃদ্ধি পাবে, বেকায়দায় পড়বে সাধারণ মানুষ। কেমন মানবতা আমাদের! তৈলের দাম 140 টাকা বাড়াইছে, দাম বাড়ানোর পরে সিরিয়াল কেন? এটার জবাবটা কি দিব জ্বালানি মন্ত্রী? দেশের কাজে আসতেছে, এটা দাম বাড়ছিল সিন্ডিকেটের লেগে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে প্রভাব পড়েছে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের বাজারে। লক্ষ্মীপুরে ইতিমধ্যে বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছে চালকরা। তার জন্য আপনার দ্রব্যমূল্যে একেবারে এ টু জেড মানুষের যে দ্রব্যমূল্যে যা না বিশ্বাসে বেড়ে গেছে আর কি। আমাদের তেল দাম বেশি দিয়ে কিনুন লাগে, ভাড়া বাড়ছে, ন্যায্য মূল্যের দামও বাড়ছে। দাম বাড়ানোর কারণে সব জিনিসপত্রের দাম বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ছে, আমাদের তো ইনকাম বাড়েনি। রংপুরে ভোররাত থেকে অপেক্ষা করেও অনেকে প্রত্যাশা মতো তেল পাচ্ছেন না। এ অবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। লিটার প্রতি 15 টাকা বাড়ছে, আমাদের মালিক ধরা, মানে লস। কালকে আমি আইসা তেল পাই নাই, আমি রিটার্ন ব্যাক করে চলে গেছি। এখন এটা তো গরিব মানুষ বা সচরাচর মানুষের তো একটু কষ্ট ভোগান্তি তো হবেই। একটা ট্রাক এখান থেকে ঢাকায় যাইতে 150 লিটার তেল লাগে, সেখানে 500 টাকার তেল দেয়, তাহলে একটা ট্রাক কাঁচামাল দিয়ে কেমনে যায় ঢাকা? পাবনায় 32টি পাম্প থাকলেও বেশিরভাগই বন্ধ। যেগুলো তেল দিচ্ছে সেগুলোর সামনে সারাক্ষণ দীর্ঘ লাইন থাকছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আইএমএফের চাপে নয়, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার সচিবালয়ে তিনি কথা জানান। অর্থমন্ত্রী আরও জানান, IMF এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা এখনও শেষ হয়নি। অনেকেই প্রশ্ন করছেন তেলের দাম বাড়ানো হয়েছে কিনা। সরকারের তহবিলের বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির আলোকে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। এর সঙ্গে IMF-এর কোনো সংশ্লিষ্টতা নেই। জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে কোনো ঋণ না নেওয়ার কথাও জানান তিনি। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদের সারা দুনিয়ায় তেলের দাম বাড়েছে, সারা দুনিয়াতে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে আমাদেরকে সবাই বলছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন? আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 ও হামে 1 শিশুর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1197 জন। এছাড়া নিশ্চিত হাম রোগীর সংখ্যা 165। গত 15 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 3443 জন আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 23606 জন। রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল ও শিশু হাসপাতাল সহ সবখানে বেড়েছে হাম আক্রান্ত রোগী। চিকিৎসকরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও আক্রান্তদের বড় অংশ চিকিৎসার জন্য আসছে রাজধানীতে। দুরন্তপনায় ঘর মাতিয়ে রাখা 6 মাসের শিশু মুনতাসির হামের সাথে লড়ছে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। নেই দুরন্তপনা, অনেকটা নিথর নিস্তেজ। নারায়ণগঞ্জ থেকে আসা বাবা মহিবুল্লাহ আর মা উম্মেহানি বারবার ছেলের কপালে জলপট্টি দিচ্ছেন। তাদের চাওয়া একমাত্র সন্তানের সুস্থতা। মানে এতটা পরিমাণে খারাপ লাগছে যখন শুনছি যে হাম হয়েছে। ডাক্তার বলতেছে যে 1 বছরের নিচের বাচ্চাদের রিস্ক বেশি। তখন তো আমি একজন মা, তখন কি সহ্য করা যায়? তখন অনেক কান্না করছে। মূলত আমরা নারায়ণগঞ্জ থাকি, ডাক্তার বলতেছে এই জায়গায় সিট নাই। পরে ওইখান থেকে আমাদের এইখানে ট্রান্সফার করছে। এইখানে আসার পর আজকে মনে হয় 6 দিন, এখন বাচ্চা মোটামুটি সুস্থ। একই অবস্থা উজ্জ্বল আহমেদের 1.5 বছরের মেয়ে মাইমুনার। তারা এসেছেন রাজধানীর কামরাঙ্গীর চর থেকে। 2-3টি হাসপাতাল ঘুরে সিট পেয়েছেন ডিএনসিসি হাসপাতালে। সরদিতে ট্রিটমেন্ট অবস্থায় ছিলাম, পরে আইসিইউ লাগবে। ডক্টর বললো যে ডিএনসিসিতে নিয়ে গেলে ওখানে আইসিইউ পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে আমরা ডিএনসিতে নিয়ে আসি। যখন আমি শুনছি আমার বাচ্চা হাম হয়েছে, তখন আমার অনেক খুব কষ্ট লাগছে। মানে আমি বুঝতে পারিনি যে আমার বাচ্চার এই বয়সে একটা হাম হয়েছে। আজকে 6-7 দিন ধরে আসছি, তখন কবে যাওয়া হবে সেটা বলেনি, আর এখনো মোটামুটি সুস্থ হয়নি। এমন চিত্র রাজধানীর ডিএনসিসি সংক্রামক ব্যাধি হাসপাতাল ও শিশু হাসপাতালের। জ্বরের সাথে গায়ে লালচে দানা বা র্যাশ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে শিশুরা। তিল ধারণের জায়গা না থাকলেও প্রতিদিন যোগ হচ্ছে নতুন মুখ। গত একদিনে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে 111 জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে 81 জন। বর্তমানে ভর্তি আছে 427 রোগী। চিকিৎসকরা বলছেন, হামের প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়েছে, কিন্তু ঢাকা ও এর আশেপাশের জেলার রোগীর সংখ্যাই বেশি। আমাদের হাসপাতাল থেকে রোগী ভর্তি হওয়ার সাথে সাথে রোগীর যে অ্যাড্রেস, তার টিকা নেওয়ার স্ট্যাটাস, তার টিকা নিয়েছিল কিনা এবং তার কোন এলাকা থেকে এসেছে, সেগুলো আমরা সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দিচ্ছি। বর্তমানে যেহেতু আমাদের হাসপাতালটা এখন হামের জন্য সরকার স্পেশালভাবে ঘোষণা করেছেন, অতএব পুরো বাংলাদেশ থেকে আমাদের কাছে হামের রোগী রেফার করা হচ্ছে। আমরা মেনলি রেফার্ড রোগীগুলি বেশি পাচ্ছি বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে। সবচেয়ে বেশি আসলে ঢাকা ডিভিশন থেকেই আমরা পাচ্ছি রোগী। ঢাকার বাইরে থেকেও কিছু রোগী আমরা পাচ্ছি। আর যেসব রোগী আমরা পাচ্ছি তাদের বেশিরভাগই আসলে ভর্তি হওয়ার জন্যই আসছেন আমাদের কাছে। গত 15 মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে অন্তত 220 শিশুর মৃত্যু হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কাল নিজ জেলা বগুড়া যাচ্ছেন। এই সফরে বগুড়া পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশন ঘোষণা করবেন তিনি। সরকারি নানা কর্মসূচির পাশাপাশি পৈতৃক ভিটাও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা।
2006 সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন শেষবারের মতো বগুড়ার গাবতলীর নিজ বাড়িতে গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ 2 দশক পর আবারও সেই ঠিকানায় ফিরছেন তিনি, এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে। স্বাভাবিকভাবেই গাবতলীর মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। আমাকে ঘরে চল যে আমার ঘরে যে আসতেছে এরই আল্লাহ কাছে শুকরিয়া আদায় করে আমরা দেখতে পারবো, আর ওনাকে যে আল্লাহ বাঁচিয়ে রাখছে এলে আল্লাহ কাছে আমরা বেশি শুকরিয়া আদায় করি। আমরা তার চাইতে মনে হয় যে বেশি আনন্দিত পাচ্ছি, তার সাথে বেশি ভালো লাগছে, খুব আনন্দিত লাগছে। অনেকেই মনে করেন জিয়াউর রহমানের জন্মভূমি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন অবহেলিত বগুড়া ও গাবতলীকে এবার উন্নয়নের মূল ধারায় নিয়ে আসবেন তাদেরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার দাবি হলো এই উনি যে ছেলে হিসেবে এই বাড়িতে আসবে, আমরা তো তাকে দেখতে পারবো দুই চোখ নয়ন ভরে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আর কিছুই পাওয়া না। মানে সোমবার প্রধানমন্ত্রীর সফরে প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন তিনি। এরপর ভাষণ দেবেন জনসভায়। মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া আসবেন। বগুড়া মানুষের প্রত্যাশা, দীর্ঘদিনের প্রত্যাশা, বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা সিটি কর্পোরেশন, সেটি তিনি শুভ উদ্বোধন করছেন। আদালতে অনলাইন জামিন কার্যক্রম সহ একাধিক উন্নয়ন উদ্যোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে তিনি যাবেন পৈতৃক ভিটা বাগবাড়িতে। এরপর স্থানীয় কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেলে শহরের জনসভায় যোগ দিয়ে দিন শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। তীব্র গরমে রাজধানীর জনজীবনে হাঁসফাঁস। গতকাল দুপুরে কারওয়ান বাজারে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে 2টি দাবদাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বিশেষজ্ঞরা বলছেন, সবুজায়ন কমে যাওয়ায় গরমের তীব্রতা বাড়ছে। রাজধানীতে গাছগাছালি আছে শতকরা মাত্র 5% এলাকায়। 2 দশক আগে তা ছিল 25%। আমরা বর্তমানে আছি কারওয়ান বাজারে, যেখানে গাছপালা একদম নেই বললেই চলে। এখানের লাইভ টেম্পারেচার মিটারে বর্তমানে তাপমাত্রা দেখাচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে সচরাচর এই তাপমাত্রাটাই থাকে। এবার যাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে। এখানে মোটামুটি আমরা গাছপালা দেখতে পাচ্ছি। লাইভ টেম্পারেচারের যে মিটার, সেই মিটার মোতাবেক এখানে বর্তমানে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে এবং এখানে এই তাপমাত্রাটাই সচরাচর থাকে। তাপমাত্রার এই পার্থক্যের কারণ কি জানালেন বিশেষজ্ঞরা। আপনি যদি বিল্ডিং গায়ের উপরে গায়ে বিল্ডিং করতে থাকেন, ন্যাচারাল উইন্ড ফ্লো করার সুযোগ না রাখেন, তাহলে তো সেই শহরটা এমনিতেই একটা গরমের একটা তাপীয় একটা বলয়ের মধ্যে পড়ে যাবে। এর উপরে যখন আপনি এলনিনো, যে গ্লোবাল যে ক্লাইমেটিক ফেনোমেনা আছে, যেমন এলনিনো আছে, হিট ওয়েভগুলো হয়, তখন দেখবেন যে আরও বেশি ভালনারেবল হয়ে যাবে, কারণ আপনি নিজেকে তো আগেই ভালনারেবল করে রেখেছেন। তাহলে আমরা নগরটাকে কী করে তাপকুণ্ড বানিয়েছি। আমরা সবুজ ধ্বংস করতে করতে ঢাকা একসময় 25 ভাগের উপরে সবুজ ছিল, এটা 5 ভাগের কমে নিয়ে এসেছি। ঢাকা একসময় 15 ভাগের মতো ওয়াটার বডি ছিল, সেটাকে কমিয়ে 5 ভাগের কমে নিয়ে এসেছি। এই অবস্থায় কি করণীয় তাও জানালেন এই দুই বিশেষজ্ঞ। ঘরের ভিতরে কথা বলেন, আপনি তো এয়ার কন্ডিশনিং চালাতে পারেন, ফ্যান চালাতে পারেন নিজেকে কুল ডাউন করার জন্যে, কিন্তু ওয়েন ইউর আউটসাইড আপনার তো কোনো অপশন নেই। অনলি ন্যাচারাল এয়ার কন্ডিশনার ইজ ইয়োর প্ল্যান্টস, ট্রিজ। ওটা কিন্তু আউটডোর এয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। তো আপনি যদি পর্যাপ্ত সবুজায়ন রাখতে পারেন, তারপরে আপনি যদি ওয়াটার বডি, পুকুর, এগুলো তো আমরা ভরাট করে, ঢাকা শহরে অনেক পুকুর ছিল, রাজশাহী শহরে এখন অনেক আছে। পুকুরগুলো যদি ভরাট না করি, আমরা খালগুলোকে যদি রিকভার করি, খালগুলোর মধ্যে প্রবাহ নিশ্চিত করতে পারি, এগুলো কিন্তু ওভারঅল যে মাইক্রো ক্লাইমেট, আমরা এটাকে বলি আরবান মাইক্রো ক্লাইমেট, আরবান মাইক্রো ক্লাইমেটকে থার্মালি সহনীয় পর্যায়ে আনা সম্ভব। চলতি এপ্রিলে একাধিক তাপদাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 20 তারিখে পরে যায় আবার হিটওয়েভ হবে, সেক্ষেত্রে হয়তো দেশে অনেক জায়গায় হিটওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হয়তো মৃদ থেকে মাঝারি কোনো কোনো জায়গায় তীব্র আকার হতে পারে। তবে ওইরকম টানা হিটওয়েভ এবছর হওয়ার সম্ভাবনা আপাতত নেই এই মাসে। হয়তো এখন যে স্পেল আছে, কালকে যায় একটা ব্রেক দেবে, ব্রেক দেওয়ার পরে আবার মৃদ থেকে মাঝারি হিটওয়েভ আসতে পারে। আবার দেখা যাচ্ছে কি এই মাসের শেষের দিকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা বাড়তে থাকায় রাজধানীর অনেক বাসিন্দা ঘরবন্দি থাকতে হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে চায় না। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সার কারখানার উৎপাদন। অ্যামোনিয়া গ্যাস না থাকায় গত রাত 8টার দিকে কারখানাটি বন্ধ হয়ে যায়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া এলাকায় রাষ্ট্রায়ত্ত এই কারখানা অবস্থিত। পার্শ্ববর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, CUFL ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো থেকে সরবরাহ করা অ্যামোনিয়া নিয়ে ডিএপি কারখানা চলে। 4 মার্চ গ্যাস সংকটে CUFL ও কাফকোতে অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ডিএপি সার কারখানায়। এই অবস্থায় মজুত থাকা অ্যামোনিয়া দিয়ে প্রায় 1.5 মাস সচল থাকে প্রতিষ্ঠানটি। বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বাঘের তাড়া খেয়ে রবিবার সকালে উপজেলার খুরিয়াখালী গ্রামে চলে আসে হরিণটি। এই সময় বন বিভাগ, ওয়াইল্ড টিম ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে সুন্দরবনের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। পূর্ব বন বিভাগের স্টেশন কর্মকর্তা নিশ্চিত করেন। তিনি বলেন, হরিণটি সুস্থ অবস্থায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ৭১-এর ইতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর SMCর প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থটির রচয়িতা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলাম। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে বইটি লিখেছেন তিনি। বইটিতে মুক্তিযুদ্ধের সময়কার বাস্তব অভিজ্ঞতা, প্রশাসনিক পরিস্থিতি এবং মানুষের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। এছাড়া 1971 সালের উত্তাল সময়ে রাজনৈতিক পট পরিবর্তন এবং সমাজ রাজনীতির জটিল বাস্তবতাও তুলে ধরা হয়েছে। নিজের স্মৃতিচারণ, অভিজ্ঞতা এবং বিশ্লেষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের এক প্রামাণ্য দলিল তুলে ধরেছেন লেখক, যা গবেষক ও নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না। ইরানের এই সতর্কবার্তার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় ইসরায়েলের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। শনিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার পর পরিস্থিতির অবনতি হতে থাকে। হরমুজ প্রণালীতে ভারতের পতাকাবাহী 2টি জাহাজে গুলি চালানোর অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। এদিকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা। এবারে জানিয়ে দিব খেলার খবর। সিরিজের টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 11টায়। হাতে আরও 2 ম্যাচ থাকায় ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন পেসার শরীফুল ইসলাম। এদিকে 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করতে চায় কিউইরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 বছর পর মাঠে নেমে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। তবে সিরিজ এখনো হাতছাড়া হয়নি স্বাগতিকদের। এখনো বাকি আছে 2টি ম্যাচ। টাইগারদের বিশ্বাস, ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে তাদের। এখনো আমাদের হাতে 2 ম্যাচ আছে, সো আমরা ওই অ্যাবিলিটি আমাদের ভিতরে আছে যে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের দেখা যাক পরের ম্যাচে আমরা যদি ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ সিরিজ আমরা। আর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটসম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলেও জানান পেসার শরীফুল। ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি20 মিলিয়ে খেলা শেষ 5 সিরিজের সবগুলোতেই জিতেছে নিউজিল্যান্ড। সেই লক্ষ্যে এগিয়ে যেতে চান তারা। আমরা সিরিজে 1-0-তে এগিয়ে আছি। দ্বিতীয় ওয়ানডেতে এটি আমাদের বাড়তি প্রেরণা যোগাবে। আমাদের পরিকল্পনা 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে 23 এপ্রিল চট্টগ্রামে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও দীর্ঘ লাইন, 12 কেজির এলপিজি সিলিন্ডারে বাড়ল 212 টাকা। হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে আরও 4 শিশুর মৃত্যু, রাজধানীতে রোগী বেশি, শিশু হাসপাতালে। 20 বছর পর কাল বগুড়ার বাড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বগুড়া সিটি কর্পোরেশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।